গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ফেল। গল্প পাঠে আমি দীপালি। লেজা এবং মুড়ো, রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত, এও ঠিক সেই রকম। প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে বিভক্ত হইয়া প্রকাণ্ড বসত বাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে। কেহ কাহারও মুখ দর্শন করে না। নবগোপালের ছেলে নলিন এবং ননীগোপালের ছেলে নন্দ এক বংশজাত, এক বয়সী, এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেষারেষিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য। নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়া লোক, ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না। পড়াশোনা ছাড়া আর কথা ছিল না। খেলা, খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন। নন্দর বাপ ননীগোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল। মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন, আনাতিনে জলপানিও সঙ্গে দিতেন। নন্দ ভাজা মশলা ও কুলফির বরফ, লাঠিম ও মার্বেল গুলিকা ইচ্ছা মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল। মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত, নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত, তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম। কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল। নলিন রিক্ত হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল। বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন, বাড়িতে অন্য মাস্টার রাখিলেন। ঘুমের সময় হইতে 1 ঘণ্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন, কিন্তু ফলের তারতম্য হইল না। নন্দ পাশ করিতে করিতে বিএ উত্তীর্ণ হইয়া গেল। নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাতি কলে ইঁদুরের মতো আটকা পড়িয়া রহিল। এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন, তিনি মরিলেন। 3 বৎসর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি, বোতাম, ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল। এন্ট্রান্স ফেলের জুড়ি চৌঘুড়ি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িতে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েলার ঘড়ির সহিত সমান চালে চলিতে পারিল না। এদিকে নলিন এবং নন্দর বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে। নলিনের প্রতিজ্ঞা, সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার। তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতে হইবে। সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা, অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয়। কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না। পাছে আরো ভালো তাহাকে ফাঁকি দিয়া আরো কাহারো ভাগ্যে জোটে। অবশেষে খবর পাওয়া গেল রাওয়ালপিন্ডিতে
এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে। কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয়া বলিয়া মনে হয়। নলিন মাতিয়া উঠিল। খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল। কন্যাটি সুন্দরী বটে। নলিন কহিল, যিনি যাই করুন, ফস করিয়া রাওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই। অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এ মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম, পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই। কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির। পানপত্রের আয়োজন হইতেছে। এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননীগোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঢৌকন লইয়া দাসী চাকরের দল ষাঁড় বাঁধিয়া চলিয়াছে। নলিন কহিল, দেখে এসো তো হে, ব্যাপারখানা কি? খবর আসিল নন্দর ভাবী বধূর জন্য পানপত্র যাইতেছে। নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল। বলিল, খবর নিতে হচ্ছে তো। তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড়ছড় শব্দে দুধ ছুটিল। বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল, কলকাতার মেয়ে, কিন্তু খাসা মেয়ে। নলিনের বুক দমিয়া গেল। কহিল, বলো কি হে? হাজরা কেবলমাত্র কহিল, খাসা মেয়ে। নলিন বলিল, এ তো দেখতে হচ্ছে। পারিষদ বলল, সে আর শক্তটা কি বলিয়া তর্জনী ও অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল। সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল। যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে, ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাওয়ালপিণ্ডজার চেয়ে ভালো দেখিতে। দ্বিধাপীড়িত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল, কেমন ঠেকছে হে? হাজরা কহিল, আজ্ঞে আমাদের চোখে তো ভালোই ঠেকছে। নলিন কহিল, সে ভালো কি এ ভালো? হাজরা বলিল, এই ভালো। তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়েও আরো একটু যেন ঘন, তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে, ইহার গৌরবর্ণে একটু যেন হলদে আভার সোনা মিশাইয়াছে। ইহাকে তো হাত ছাড়া করা যায় না। নলিন বিমর্ষ ভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল, ও হে হাজরা, কি করা যায় বলো তো? হাজরা বলিল, মহারাজ, শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল। টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল, তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না। কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন। বরের পিতা বলিলেন, তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে, ইত্যাদি ইত্যাদি। কন্যার পিতা আরো একগুণ অধিক করিয়া বলিলেন, তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে, ইত্যাদি ইত্যাদি। অতঃপর আর বিলম্ব মাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ
সত্বর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল, বিয়ে পাশ করা তো একেই বলে। কি বলো হে হাজরা? এবারে আমাদের ও বাড়ির বড়বাবু ফেল। অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল। নন্দর গায়ে হলুদ। নলিন কহিল, ওহে হাজরা, খবর লও তো, পাত্রীটি কে? হাজরা আসিয়া খবর দিল, পাত্রীটি সেই রাওয়ালপিন্ডির মেয়ে। রাওয়ালপিন্ডির মেয়ে? হা হা হা। নলিন অত্যন্ত হাসিতে লাগিল। ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না, আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন। হাজরাও বিস্তর হাসিল। কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রইল না। তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল। একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল, আহা, হাত ছাড়া হইয়া গেল, শেষকালে নন্দর কপালে জুটিল। ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোঁকের মতো বড় হইয়া উঠিল। তাহার কণ্ঠস্বরও মোটা হইল। সে বলিল, এখন আর কোনো মতেই ইহাকে পাওয়া যাইবে না, কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো, ভারী ঠকিয়াছি। অন্তঃপুরে নলিন যখন খাইতে গেল, তখন তাহার স্ত্রীর ছোটখাটো সমস্ত খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল। মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে। রাওয়ালপিন্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল, তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল, সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল। বাহ বাহ, অপরূপ রূপমাধুরী, এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি, আমি এত বড় গাধা। বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বর বাহির হইল। নলিন শুইয়া পড়িয়া গুড়গুড়ি হইতে যৎ সামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে। এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল। নন্দ হাঁকিল, দারোয়ান। হাজরা তটস্থ হইয়া দারোয়ান ডাকিয়া দিল। বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিল, আভি ইসকো কান পকড়কে বাহার নিকাল দো। নমস্কার, গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড, তারা মায়ের আদরে রান্না নামে আমার একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।